কালো বেড়াল এবার নিজের ভাষায় তবে রে বুড়ো বলে এক লাফে তার মশারির ছাদে এসে পড়ল। অমনি পটাপট দড়ি ছিঁড়ে মশারি আর বেড়াল পড়ল জগমোহনের ওপর। মুহূর্তে হুলস্থুলি ঘটে গেল। জগমোহন আর্তনাদ করতে লাগলেন, বাঁচাও বাঁচাও। মশারির ভেতর জড়িয়ে মুড়িয়ে খাটের নিচে পড়ে গেলেন। বাড়ির সবাই জেগে গেল, দরজায় ধাক্কা দিতে থাকল। কিন্তু দরজা খুলবে কে? শেষে প্রচণ্ড ধাক্কায় কপাট ভেঙে ফেলা হলো। তারপর মশারি থেকে উদ্ধার করা হলো জগমোহনকে। আজ আমরা শুনব সৈয়দ মোস্তফা সিরাজের লেখা কালো বেড়াল। এই নিয়ে পরপর 3 দিন। দিন না বলে সন্ধেবেলা বলা উচিত। জগমোহন সবে রাতে বেরিয়ে ঠিক একই জায়গায় একটা কালো বেড়াল দেখতে পেলেন। কালো বেড়াল এমন কিছু বিদঘুটে প্রাণী নয়, কিন্তু একই জায়গায় একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকবে কেন? আর জায়গাটাও তো সন্দেহজনক। গদাইবাবুর আমবাগানে কিছুদিন আগে যেখানে মোনাই ফকিরের লাশ পড়ে থাকতে দেখা গিয়েছিল, ঠিক সেখানেই। মোনাই ফকিরের আস্তানা একটু দূরে অবশ্য। সে নাকি লটারিতে অনেক টাকা পেয়েছিল। তারপর ডাকাত পড়েছিল রাত্রিবেলা। সকালে দেখা গেল ফকিরের লাশ পড়ে আছে গদাইবাবুর বাগানের ধারে। ধর আর মুন্ডু আলাদা, সে এক বিভৎস দৃশ্য। মোনাই ফকির কালো আলখাল্লা পরে থাকত। মাথার টুপিও ছিল কালো। গাঁজার নেশায় সব সময় চোখ দুটো রাঙা। আস্তানা বলতে একটা পুরনো বাদশাহী আমলের মুসলমান সাধুর কবরের ওপরের পাথরের একতলা ঘর। কবরের পাশেই মোনাই ফকির খেত ঘুমতো। ওখানেই তার সংসার আর সাধন ভজন। হাটবারে লোকেরা এসে তার কাছে ওষুধ চাইত, ভূত ভবিষ্যৎ জানতে চাইত, পয়সা করিও দিত। এহেন ফকির মানুষ লোভের বশে লটারির টিকিট কিনেছিল। একেবারে নাকি ফার্স্ট প্রাইজ পেয়েছিল, কমপক্ষে লাখ টাকা তো বটে। চারিদিকে হইচই পড়ে গেছিল এই খবরে। কথায় বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। ফকির বেচারা প্রাণে মারা পড়ল। জগমোহন রোজ নদীর ধার অবধি বেড়াতে যান বিকেলে। সন্ধেবেলা লাঠি ঠুক ঠুক করে বাড়ি ফেরেন। ওই সব কথা ভাবতে ভাবতেই হাঁটেন। আমবাগানের ধারে এসে একবার জায়গাটার দিকে তাকান এবং শিউরে ওঠেন। মনে হয় আবছা আধারে ধর আর মুন্ডু আলাদা রেখে ফকির শুয়ে আছে এবং মুন্ডুটা যেন মিটিমিটি হাসছে তার দিকে তাকিয়ে। অমনি জগমোহন চলার গতি বাড়ান। গলার ভেতরে রাম নাম 2-4 বার হয় না এমন নয়, রাম 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 রাম। তারপর এক সন্ধে হঠাৎ এই কালো বেড়ালের আবির্ভাব। প্রথম দিন বিশেষ গা করেননি, দ্বিতীয় দিন একটু চমকে উঠেছিলেন, আর তৃতীয় দিন তো ভীষণ ভড়কে গেলেন। ফকিরের কালো আলখাল্লার কথা মনে পড়েছে তার। জগমোহন এই মফস্বল শহরের একজন রিটায়ার্ড উকিল। বয়স হয়ে গেছে, মাথার চুল তুলোর মতো সাদা। বিকেলবেলা কিছুক্ষণ নদীর ধারে পার্কে গিয়ে না বসলে জীবন বড্ড যেন একঘেয়ে লাগে। রাশভারী চেহারার মানুষটি যখন মোটাসোটা ছড়ি অর্থাৎ রীতিমতো লাঠিটি নিয়ে ঠুক ঠুক করে হেঁটে যান, পথে সবাই খুব সম্ভ্রম রেখে কথা বলে।
সন্ধেবেলা গদাইবাবুর বাগানের ওদিকটার রাস্তার ল্যাম্পপোস্ট থেকে মিটমিটে আলো ছড়ায়। সেই আলোয় কালো বেড়ালের জলজলে হলুদ চোখজোড়া যেন জগমোহনের মনে গেঁথে গেল। সে রাতে আর ঘুমোতেই পারলেন না। চোখ বুঝলেই দেখতেন যেন কালো বেড়ালের হলুদ চোখজোড়া। আতঙ্কে রক্ত ঠান্ডা হয়ে যায় বুঝি। পরদিন বিকেলে আর একা বেড়াতে যেতে ভরসা পেলেন না। ব্যাপারটা কাকে যে বলবেন তাও খুব লজ্জা করে। এক সময়কার বাঘা উকিল জগমোহন বেড়ালের ভয়ে কাবু, এ বড় খিটকেলের কথা নয় কি? সবাই হাসাহাসিও করবে। আদালতে তাবর তাবর দুধে হাকিমকে যিনি ভয় পেতেন না, তিনি সামান্য বিড়ালকে দেখে ভয় পেয়েছেন। নাতি দিবু খুব ডানপিটে ছেলে, সদ্য ক্লাস 9-এ উঠেছে। এরই মধ্যে সব রকম খেলাধুলায় নাম কুড়িয়েছে। জগমোহন দিবুকে আজ সঙ্গে নিলেন। দিবু কি খেলা ছেড়ে বিকেলবেলাটা বুড়ো দাদুর সঙ্গে বেড়াবার ছেলে? অনেক বলে কয়ে লোভ দেখিয়ে তবে সে রাজি হলো। ফেরার পথে মেধর রেস্তোরাঁর কাটলেট কিংবা অম্বুর মিষ্টান্ন ভাণ্ডারে যথেচ্ছ রসমালাই খাওয়াবার কথা দিলেন জগমোহন। দিবু কাটলেট আর রসমালাইয়ের ভীষণ ভক্ত। দিবু যখন সঙ্গে আছে, জগমোহনের তখন ভয় কিসের? এখন তিনি আলেকজান্ডার দ্য গ্রেট। কই এবার আয় দেখি বেটা কালো বেড়াল, অথবা মোনায় ফকির আমার সামনে আয়, মাথা ছাতু করে ফেলবো না। আজ পার্ক থেকে একটু দেরি করেই ফিরছিলেন জগমোহন। দিবুর সঙ্গে আদালতের গল্প করতে করতে আসছিলেন। কোন হাকিম এজলাসে বসে ঢুলতেন, কোন হাকিম মামলার রায় পড়ার আগে জোর হেঁচে ফেলতেন, এইসব ক্যারিকেচার শুনে দিবু হেসে খুন হচ্ছিল। রাশ ভারী গম্ভীর চেহারার দাদুকে এমন রসিকতা করতে কখনো সে দেখেনি বা শোনেওনি। কখন গদাইবাবুর আমবাগানের কাছে এসে পড়েছেন খেয়াল নেই। এসে যেই ডাইনে মুখ ঘুরিয়েছেন আর দেখতে পেয়েছেন সেই বিদঘুটে কালো বেড়ালটাকে একই ভঙ্গিতে বসে আছে, তীব্র জলজলে হলুদ চোখ, তেমন চাউনি, আর আজ যেন গোঁফের তলায় কেমন একটা হাসিও রয়েছে। জগমোহন অমনি লাঠি তুলে চেঁচিয়ে উঠলেন, মার মার! দিবু অবাক হয়ে বলল, কি হলো দাদু? কাকে মারতে যাচ্ছ? কি হলো? জগমোহন হাঁপাতে হাঁপাতে লাঠি তুলে বললেন, ওই ওই কালো বেড়ালটাকে। বেড়াল? দিবু আরো অবাক। কই, কোথায় বেড়াল? ওই তো, দেখতে পাচ্ছিস না, ওই যে। দিবু হাসতে লাগলো। তোমার চোখ খারাপ দাদু, ওটা তো একটা কালো কাঠ পড়ে রয়েছে। সে দৌড়ে গিয়ে এক টুকরো কাঠে লাথি মারল। জগমোহন দেখলেন বেড়ালটা সত্যিই কাঠ হয়ে গেছে। তখন নিজের ভুল বুঝতে পেরে পা বাড়ালেন। মনটা ভালো হয়ে গেল। একেই বলে রজ্জুতে সর্পভ্রম, অর্থাৎ দড়িকে সাপ মনে করা। ছ্যা ছ্যা, কি লজ্জার কথা। কিন্তু কিছুটা গিয়েই হঠাৎ মনে হলো যেন চাপা স্বরে বেড়ালটা ডাকল। অমনি ঘুরলেন, ঘুরেই আঁতকে উঠলেন। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারলেন না। সেই কালো বেড়ালটা পেছন পেছন আসছে। জগমোহন ফের লাঠি তুলে চেঁচিয়ে উঠলেন, মার মার মার! দিবু এবার রেগে গেল, বলল, ও দাদু, আবার কি মারতে যাচ্ছ? জগমোহন কাঁপতে কাঁপতে বললেন, বেড়াল, সেই কালো বেড়ালটা। কই বেড়াল? এই তো। দিবু আরো রাগ দেখিয়ে বলল, তোমার মুন্ডু, আমি চললুম। কালো বেড়ালটা এখন একটু সরে গিয়ে রাস্তার পিচে বুক ঠেকিয়ে বসেছে।
এ রাস্তাটা খাঁ খাঁ নির্জন। জগমোহন প্রায় আর্তনাদ করে উঠলেন, দিবু দিবু যাস নে, কাটলেট, রসমালাই। তখন দিবু দাঁড়ালো, তারপর হাসতে হাসতে বলল, বেড়ালকে এত ভয় কিসের বলো তো? বেড়াল ইজ বেড়াল। জগমোহন হাঁটেন আর বারবার পিছু ফেরেন। আশ্চর্য, কালো বেড়ালটার সঙ্গে তার দূরত্ব সেই একই থেকে যাচ্ছে। ভিড়ে ভরা বড় রাস্তায় পৌঁছে অবশ্য আর তাকে দেখতে পেলেন না। সেই রাতে জগমোহন অস্থির, চোখে ঘুম নেই। একটা ব্যাপার স্পষ্ট বোঝা যাচ্ছে, কালো বেড়ালটাকে তিনি একা দেখতে পান, আর কেউ পায় না। দিবু দেখতে পায়নি তো। তার চেয়েও বড় কথা হলো, দিবুকেও বেড়ালটা গ্রাহ্য করল না, একেবারে বেমালুম কাঠে রূপান্তরিত হল। দ্বিতীয়বার তার সামনে অদৃশ্য হয়ে রইল। শুধু তাই নয়, জগমোহনকে অনুসরণ করল কত দূর। অতএব বেড়ালটা সেই মোনাই ফকিরের আত্মা, অর্থাৎ ভূত। হায় হায়, এতকাল পরে এই বুড়ো বয়সে জগমোহন একটা ভূতের পাল্লায় পড়লেন। কথাটা যত ভাবছেন, আতঙ্কে রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। খালি মনে হচ্ছে আর কেউ তাকে বাঁচাতে পারবে না। ফকিরের ভূত তার গলা কামড়ে ধরবেই ধরবে। বাড়িটা শহরের শেষ প্রান্তে। জগমোহনের ঘরের পেছনে জঙ্গুলে জায়গা খানিকটা, তার ওধারে সেই নদী। এমন জায়গায় বাড়ি করাই ভুল হয়েছিল। তার উপর মশারও খুব উপদ্রব 12 মাস। তবে একটা সুবিধে হয়েছে, দেখা যাচ্ছে। মশারির ভেতর শুয়ে থাকার ফলে রাতের বেলা নিজেকে নিরাপদ ভাবতে পারছেন। বেড়াল হোক আর ভূত প্রেতী হোক, মশারির ভেতর ঢুকতে পারবে কি? না পারাই উচিত। কোনো বইয়ে যেন পড়েছিলেন, মশারির ভেতর মানুষ খুব নিরাপদ। দেয়াল ঘড়িতে টক টক শব্দ। তারপর ঢং ঢং করে রাত 12টা বাজল। আর তারপরই জগমোহন শুনলেন। অমনি চমকে মুখ তুললেন। বাইরে অন্য পাশের রাস্তার আলো তেরচা হয়ে একটা জানালায় পড়েছে, আর সেখানে ফের আবির্ভূত হয়েছে সেই কালো বেড়াল। জলজলে হলুদ চোখ। মশারির ভেতর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। গোঁফের তলায় তেমনি একটা হাসিও। হাসিটা এখন কেমন কুরুর। কালো বেড়ালটা ফের বলল। জগমোহন ততক্ষণে একেবারে মরিয়া হয়ে উঠেছেন। বাদরের বেলায় যেমন, তেমন ভূতের বেলাতেও এক কথা। বেশি পাত্তা দিতে নেই। পাত্তা দিলেই মাথায় উঠে বসবে। ভূতকে ভয় করলেই ভূত আরও পেয়ে বসবে। অতএব জগমোহন ভয় চেপে চুপে রেখে সোজা ভেংচি কাটলেন ভূত অর্থাৎ কালো বেড়ালকে। ম্যাও। কালো বেড়ালও সঙ্গে সঙ্গে বলল। আর এতক্ষণে জগমোহন টের পেলেন, তিনি বেড়ালের ভাষা বুঝতে পেরেছেন। কি বলছে ঠাহর হচ্ছে। কালো বেড়াল বলছে, টাকা। টাকা? জগমোহনের টনক নড়ল। বেড়ালের ভাষায় বলে উঠলেন, ম্যাও ম্যাও। টাকা? কিসের টাকা? কালো বেড়াল বলল, কেন, লটারির টাকা? ওরে বাবা, বলে কি বেটা, লটারির টাকা মানেটা কি? জগমোহন হতভম্ব হয়ে বললেন, বলল কি হে? কেন উকিল বাবু,
আমার লটারিতে পাওনা টাকার কথা ভুলে যাচ্ছেন? মিও মিও। কি মুশকিল! তোমার লটারির টাকা তো তোমায় খুন করে ওই ডাকাত বেটারা নিয়ে পালিয়েছে। জগমোহন বললেন, ও বুঝেছি। তা তুমি আমাকে মামলা করতে বলছো তোমার হয়ে? মলো ছাই, ডাকাত বেটাদেরকে আমি চিনি? তুমি বরং দারোগা বাবুর কাছে যাও, তিনি তোমার টাকা উদ্ধার করে দেবেন। ওই বেটাদেরকে জেলে পুরবেন। যাও 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 দেখি দারোগা বাবুর কাছে। ও কথা বললে তো চলবে না উকিল বাবু। ম্যাও। চলবে না মানে? আমি তো কবে ওকালতি ছেড়ে দিয়েছি হে। টাকা টাকা টাকা, কোনো কথা শুনবো না, টাকাটা চাই। জগমোহন বিব্রত হয়ে মানুষের ভাষায় বললেন, কি আপদ! ভাগো ভাগো বলছি, ভাগো, নইলে লাঠি পেটা করব। কালো বেড়াল এবার নিজের ভাষায় তবে রে বুড়ো বলে এক লাফে তার মশারির ছাদে এসে পড়ল। অমনি পটাপট দড়ি ছিঁড়ে মশারি আর বেড়াল পড়ল জগমোহনের ওপর। মুহূর্তে হুলস্থুল কাণ্ড ঘটে গেল। জগমোহন আর্তনাদ করতে করতে বললেন, বাঁচাও বাঁচাও বাঁচাও। মশারির ভেতর জড়িয়ে মুড়িয়ে খাটের নিচে পড়ে গেলেন। বাড়ির সবাই জেগে গেল, দরজায় ধাক্কা দিতে লাগলো, কিন্তু দরজা খুলবে কে? শেষে প্রচণ্ড ধাক্কায় কপাট ভেঙে ফেলা হলো। তারপর মশারি থেকে উদ্ধার করা হলো জগমোহনকে। দিবুর বাবা প্রণবেশ বললেন, কি কাণ্ড! মশারির দড়ি ছিঁড়ল কিভাবে? দিবুর মা অরুণা বললেন, নিশ্চয়ই বেড়াল পড়েছিল, আমি তো জেগেই ছিলুম। কখন থেকে শুনছিলুম এ ঘরে যেন বেড়াল ডাকছে, ভাবলুম দুই বেড়ালে ঝগড়া বেঁধেছে। জগমোহন অতি কষ্টে বললেন, এক গ্লাস জল। হ্যাঁ, কথাটা তো ঠিক, দুই বেড়ালের ঝগড়াই বলা যায়, কিন্তু ঝগড়াটা কাকে নিয়ে? লটারির টাকা? ব্যাপারটা ভারী রহস্যময়। মাথামুন্ডু খুঁজে পাচ্ছেন না জগমোহন। জল খেয়ে সুস্থ হয়ে জগমোহন বললেন, কি বলছিলে বৌমা, বেড়ালের ঝগড়া নাকি? অরুণা বললেন, হ্যাঁ, মনে হচ্ছিল দুটো বেড়াল যেন ঝগড়া করতে করতে মশারির ওপর পড়েছিল। জগমোহন জোরে মাথা নেড়ে বললেন, না না, টাকা, লটারির টাকা। তার মানে? প্রণবেশ অবাক হয়ে বললেন, বাবা, লটারির টাকা মানেটা কি? ঠিক বুঝলাম না তো। জগমোহন ব্যস্তভাবে উঠে দাঁড়ালেন। তারপর হাঁটু মুড়ে খাটের তলায় ঢুকলেন। বাড়ির লোকেরা হতবাক। দিবু ঘুম জড়ানো চোখে তাকিয়ে বলল, ও দাদু, ওখানে ঢুকছো কেন? বেড়ালের ভয়ে? তাই শুনে রাঁধুনি হরু ঠাকুর, কাজের লোক আন্নাকালী আর চাকর নবা পরস্পর চাওয়াচাই করে ফিক ফিক করে হাসতে লাগলো। দেখ দেখ। অরুণা ধমক দিয়ে বললেন, এই, এতে হাসির কি আছে? যাও গিয়ে শুয়ে পড়ো সব, সকাল সকাল উঠতে হবে, দেওঘরে ঠাকুরবো আসবে না কাল, কত কাজ। ওরা বেজার মুখে যে যার জায়গায় চলে গেল। খাটের তলায় খসটানো শব্দ হচ্ছিল। জগমোহন কি একটা টেনে বের করছেন। একটা পুরনো সুটকেস, একদিকে ছোট্ট তালা আটকানো। সুটকেসটা টেবিলে রেখে জগমোহন বললেন, একেবারে ভুলে গিয়েছিলুম, হায় ভুলো মন। মোনাই ফকির খুন হওয়ার কদিন আগে এটা আমার রাখতে দিয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছে ওই ডাকাত বেচারা খামোখায় বেচারাকে খুন করে গেল। খামোখাও হয়তো নয়, রাগে রাগে। টাকাগুলো পেলে খুন করতো না।
হয়তো পায়নি বলেই রেগে মেগে মুন্ডু কেটে ফেলেছিল। কিন্তু দেখো, আমি স্বপ্নেও ভাবিনি যে এই সুটকেসের মধ্যে। কি ভুল, কি ভুল। প্রণবেশ বললেন, ও বাবা, ব্যাপারটা কি একটু খুলে বলবেন? জগমোহন দাঁত খিচিয়ে বললেন, বলবো আবার কি? মোনাই ফকিরের টাকা, শিগগিরই একটা চাবির গোছান। তালা না খুললে ওটা ভাঙতেই হবে শেষ পর্যন্ত। মোনাই ফকিরের আস্তানা ঘিরে জগমোহন একটা অনাথ আশ্রম বানিয়ে দিয়েছেন। অনাথ ছেলেমেয়েরা সেখানে লেখাপড়া শিখছে, কারিগরি কাজ শিখে মানুষ হচ্ছে। মোনাইয়ের লটারির টাকা, জগমোহনও কিছু দিয়েছেন নিজের পুঁজি থেকে। আজকাল সেই অনাথ আশ্রম নিয়েই থাকেন তিনি। বাকি জীবনের জন্য একটা ভালো কাজ পেয়ে গেছেন। আর কালো বেড়ালটা শেষবার দেখেছিলেন অনাথ আশ্রম উদ্বোধনের দিন। কলকাতা থেকে এক মন্ত্রীমশাই গিয়েছিলেন উদ্বোধন করতে। জগমোহন দেখেছিলেন অত ভিড়ের মধ্যে কালো বেড়ালটা দিব্যি এসে তার দু পায়ের ফাঁকে কিছুক্ষণ বসে থাকল। পা শিরশির করছিল, তবু আর ভয় পাননি জগমোহন। এমনকি যাওয়ার সময় বেড়ালটা বলেও কৃতজ্ঞতা জানিয়ে গেল। মোনাই ফকিরের আত্মার শান্তি হয়েছে, আর জগমোহনকে জ্বালাতে আসে না। অবশ্য জগমোহন এখন কদাচিৎ কালো বেড়াল দেখলে চমকে ওঠেন, তবে আর মারমার বলে তাড়া করেন না। এরা তো ভূত নয়, নেহাত পাড়ার হুলো। একটু হেসে বেড়ালের ভাষায় ধমক দিয়ে শুধু বলেন, ম্যাও, অর্থাৎ তুই আবার কে রে, ভাগ ভাগ। আজকের মতন জাদুঘরের গল্প এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট শুক্রবার নতুন একটি রোমাঞ্চকর গল্পের সাথে। গল্প নিজেও শুনুন এবং বন্ধুদেরকেও শুনতে সাহায্য করুন। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন। শুভরাত্রি।